বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমরা এলিমেন্টর মাস্টার ক্লাসের পার্ট 4 নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা এলিমেন্টরের মেনু নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আশা করি এগুলো আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন যে কোন ফাংশনের কী কাজ। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বেশ কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব। সেগুলোর মধ্যে প্রথমে যেটা সেটা হচ্ছে রেসপন্সিভ ওয়েবসাইট। এই জিনিসটা একটু আমাদেরকে জানা প্রয়োজন যে হোয়াট ইজ রেসপন্সিভ ওয়েবসাইট। রেসপন্সিভ ওয়েবসাইটটা কি? দেখেন, আমরা একটা ওয়েবসাইট তৈরি করেছি। এই ওয়েবসাইটটা কিন্তু ইউজারদেরকে ব্যবহার করতে হবে। কোনো ইউজার ল্যাপটপ থেকে ইউজ করতে পারে, কেউ ডেস্কটপ থেকে ইউজ করতে পারে, কেউ মোবাইল ডিভাইস থেকে ইউজ করতে পারে, বা কেউ আইফোন থেকেও ইউজ করতে পারে। সো আমরা জানি না যে কোন ইউজার কোন ডিভাইস থেকে আমাদের ওয়েবসাইটটা ইউজ করবে। এ কারণে যখন আমরা একটা ওয়েবসাইট তৈরি করব তখন আমাদের ওয়েবসাইটটাকে কয়েকটা ভার্সনের জন্য তৈরি করতে হবে। আপনারা প্যানিক হবেন না যে আমাকে এক কাজ 3-4 বার করতে হবে কিনা। না, বিষয়টা তেমন না। বিষয়টা হচ্ছে যে দেখেন, আমরা আমাদের এই ওয়েবসাইটটা তৈরি করেছি, এটা মূলত ডিফল্টভাবে এটা থাকে হচ্ছে একটা ল্যাপটপ বা একটা ডেস্কটপের জন্য। কিন্তু আমি যখন এই ওয়েবসাইটটা মোবাইলে সার্চ করব তখন দেখবেন যে এই টাইটেল, এই ইমেজ বা এই ফন্টগুলো এগুলোন মোবাইলে ব্যবহার করা যাচ্ছে না। এগুলোনের সাইজগুলো বড় আছে, বা ট্যাবলেট থেকে যখন ইউজ করবেন তখন দেখবেন যে এগুলো একটা হজবরল অবস্থায় আছে। তো এই জিনিসগুলো আসলে ঠিক করতে হয়। ল্যাপটপ বা ডেস্কটপের জন্য ঠিক করতে হয়, ট্যাবলেটের জন্য ঠিক করতে হয়, এবং মোবাইল ডিভাইসের জন্য আমাদেরকে এই ফন্টগুলো, অন্তত ফন্ট, ইমেজ সাইজ, এই বিষয়গুলো ঠিক করতে হয়। এই দুটাই মেইন বিষয়, যে ওয়েবসাইটের ফন্ট এবং ইমেজ সাইজগুলো যাতে আমরা ল্যাপটপেও সহজভাবে ইউজ করতে পারি, ট্যাবলেটেও ইউজ করতে পারি, এবং মোবাইল ডিভাইসেও ইউজ করতে পারি। আপনারা যখন এই ড্যাশবোর্ডে থাকবেন, এখানে দেখবেন যে এই যে রেসপন্সিভ মোড, আপনাদেরকে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে দেখবেন এখানে 3টা আইকন শো করবে। এটা হচ্ছে আপনার ডেস্কটপের জন্য, এটা হচ্ছে ট্যাবলেটের জন্য, এটা হচ্ছে মোবাইল ডিভাইসের জন্য। আপনারা যখন মোবাইল ডিভাইসে থাকবেন তখন আপনাদেরকে দেখাবে যে এই জিনিসটা মোবাইলে কিভাবে শো করতেছে, এটা কি ঠিক আছে নাকি ঠিক নাই, নাকি কোনো পরিবর্তনের দরকার আছে। আবার ট্যাবলেটের জন্য যখন আপনি ক্লিক করবেন তখন দেখবেন যে এটা ট্যাবলেটের জন্য ঠিক আছে কিনা, ট্যাবলেটে এই জিনিসটা কিভাবে শো করতেছে। এখানে যেমন আছে ঠিক তেমনভাবেই আপনার ট্যাবলেট ডিভাইসে শো করবে। এখানে একটা রেজুলেশন দেওয়া আছে, এই যে, ঠিক আছে, যে কত স্ক্রিন সাইজে এটা শো করবে। সো এই জিনিসটাই আসলে রেসপন্সিভে ঠিক করতে হয়, যে আমার ওয়েবসাইটটা যাতে প্রত্যেকটা ডিভাইসেই সুন্দরভাবে ব্যবহার করা যায়। এটাই হচ্ছে মূলত রেসপন্সিভনেস বা রেসপন্সিভ ওয়েবসাইট, এবং এটা মাস্ট বি আপনাদেরকে করতে হবে। এটা করতে বেশি সময় লাগে না, একটুও পরিশ্রম হয়, কিন্তু আহামরি কোনো কঠিন কাজ না। আচ্ছা, আর এটা নিয়ে আর কি বলবো, যে রেসপন্সিভ ওয়েবসাইটটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে রেসপন্সিভ ওয়েবসাইটটা আসলে কি। আমাদেরকে একটা ওয়েবসাইট বানাতে হবে, বানানোর পরে আমরা বিভিন্ন ডিভাইসে যাতে এটা সহজভাবে ব্যবহার করা যায় সেজন্য এটাকে একটা ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস হিসাবে এর ফন্ট এবং আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে সেগুলো একটু চেঞ্জ করতে হবে, ছোট বড় করতে হয়। আচ্ছা, এটা হচ্ছে ডেস্কটপ মোডে। ওকে, এখন আমরা জানবো যে এটা আসলে কেন আমাদেরকে করতে হবে। অবশ্যই এটা আমাদেরকে অবশ্যই কেন করতে হবে। আরেকটা জিনিস যেটা বলতে ভুলে গেছি সেটা হচ্ছে যে আমাদেরকে কয়টা ডিভাইসের জন্য এই রেসপন্সিভটা করতে হবে। মূলত 3টা ডিভাইসের জন্য করলেই হয়ে যায়, একটা ডেস্কটপের জন্য, একটা ট্যাবলেটের জন্য, এবং একটা মোবাইলের জন্য। তাহলে ইনশাল্লাহ সব ধরনের ডিভাইসে এটা ইউজার ফ্রেন্ডলি হয়ে যায়। সো আমাদেরকে 3টা ফরম্যাটে একটা ওয়েবসাইট রেসপন্সিভ করতে হবে। আচ্ছা, দেন আমরা যেটা আলোচনা করব যে
এই ওয়েবসাইটটা আমরা কেন রেসপন্সিভ করবো? এক নম্বর হচ্ছে যে আমাদের ইউজার ফ্রেন্ডলি করার জন্য, আর দুই নম্বর হচ্ছে যে দেখেন আমরা যখন একটা ওয়েবসাইট তৈরি করেছি, এই ওয়েবসাইটটা যখন আমাদের ওয়েবসাইটটা তৈরি হয়ে যাবে, সাপোজ এটা আমার ওয়েবসাইট, এটা হচ্ছে ওয়েবসাইটের সার্ভিস পেজ, এই ওয়েবসাইটটা কিন্তু মানুষকে দেখতে হবে। মানুষ কীভাবে দেখে? মানুষ গুগলে এসে সার্চ করে, সাপোজ এখানে সার্চ করাই আছে, এই যে একটা কিওয়ার্ড দিয়ে এখানে সার্চ করলাম, এখানে কিছু জিনিস আসবে, কিছু ওয়েবসাইট আসবে, এই যে দেখেন এই একটা ওয়েবসাইট আসছে, আরও কিছু জিনিস আসবে, আরও কিছু ওয়েবসাইট আসবে, ঠিক আছে? তো এটা কেন আসে? এটা আসে কারণ একটা ওয়েবসাইট তৈরি করার পরে সেই ওয়েবসাইটটাকে গুগল সার্চ কনসোলে সাবমিট করতে হয়। আচ্ছা, গুগল সার্চ কনসোলটা কি? গুগল সার্চ কনসোলটা হলো যে আমাদের এই পৃথিবীতে যত ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটটা কোনো না কোনো সার্চ ইঞ্জিন ডিভাইসে আছে। গুগলটা কি? গুগলটা হচ্ছে একটা সার্চ ইঞ্জিন, বিংটা হচ্ছে একটা সার্চ ইঞ্জিন। এখন আমার এই ওয়েবসাইটটা যদি গুগলে না থাকে তাহলে যে কেউ আসুক না কেন, যতবারই সার্চ করা হোক না কেন, এই ওয়েবসাইটটা আমার গুগলে কোনোদিনও শো করবে না। বা আমার এই ওয়েবসাইটটা যদি বিংয়ে না থাকে, বিং সার্চ ইঞ্জিনে না থাকে, তাহলে এই ওয়েবসাইটটা কখনোই কেউ সার্চ করলে এখানে পাবে না। এটা তখনই পাবে যখন আমার ওয়েবসাইটটা আমি গুগল সার্চ কনসোলে এসে সাবমিট করব। তো এটা একটু অ্যাডভান্স লেভেলের কাজ, এটা আমরা পরে শিখবো, কিন্তু আমরা ইনিশিয়াল বিষয়টা জানার চেষ্টা করব যে আমাদেরকে ওয়েবসাইট তৈরি হওয়ার পরে অবশ্যই গুগল সার্চ কনসোলে একটা অ্যাকাউন্ট করতে হবে, করার পরে সেখানে এসে আমাদেরকে ওয়েবসাইটটা সাবমিট করতে হবে। সাবমিট করার পর গুগল কি করে? গুগল আমাদের পুরো ওয়েবসাইটটা তাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা পড়ে, যে দেখে সেখানে কি কি কন্টেন্ট আছে, সেখানে কোনো ডুপ্লিকেট কন্টেন্ট আছে কিনা, বা আমাদের ওয়েবসাইটে কি বিষয়ের উপর, মানে যাবতীয় কিছু সে তার আয়ত্তে নিয়ে নেয়। আমাদের ওয়েবসাইটের যাবতীয় ডাটা সে তার কাছে সংরক্ষণ করে তার একটা রিপোর্ট জেনারেট করে। রিপোর্ট জেনারেট করার পরে তারা সেই রিপোর্টটা আমাদেরকে এখানে দেখায়। আমরা আমাদের ওয়েবসাইটের যাবতীয় তথ্য গুগল সার্চ কনসোল থেকে দেখতে পারবো। এই ওভারভিউতে এগুলো নিয়ে আমি পরে আলোচনা করব, কিন্তু এখন জাস্ট আমি প্রাথমিকভাবে দেখাচ্ছি। যদি আমার ওয়েবসাইটে রেসপন্সিভ না করি, দেখেন মোবাইল ইউজেবিলিটি নামে এখানে একটা অপশন আছে, এখানে দেখেন ইউজেবল হচ্ছে 18টা পেজ আর নট ইউজেবল 0, মানে আমার কোনো ইস্যু নাই, সব পেজই আমার ইউজেবল। অর্থাৎ আমার ওয়েবসাইটটা, যে ওয়েবসাইটটা আমি বানাইছি, সাপোজ এটা একটা ওয়েবসাইট আমি বানাইছি, সেটার একটা পেজ, এটা রেসপন্সিভনেস আমি যদি চেক করি, এখানে আমি ক্লিক করব রেসপন্সিভ মোডে, দেন এখান থেকে আমি এই বাটনে ক্লিক করব। দেখেন এখানে আমাকে শো করতেছে যে আমার ওয়েবসাইটটা মোবাইল ডিভাইসে কিভাবে শো করতেছে, ট্যাবলেটে কিভাবে শো করতেছে, এটা কিন্তু আমরা এখানে দেখতে পারতেছি। সো এটা সে ইন্সপেকশন করার পর যখন বোঝে যে না এটা ঠিক আছে, ইউজেবল, তখন এখানে তারা রিপোর্ট করে। আর যদি দেখে যে না এখানে কোনো ইস্যু আছে, কোনো ফন্ট বা কোনো ইমেজ বা কোনো ইস্যু থাকলেই তারা এখানে রেড মার্ক করে শো করে যে এখানে ইস্যু আছে, তুমি এই জিনিসটা সলভ করো। এটা যদি সলভ না করো তাহলে এই ইউজার এক্সপিরিয়েন্সটা খারাপ হবে। আমি একটু দুঃখিত, কারণ আমি একটু ঠান্ডা জ্বরে আক্রান্ত হয়েছে, এই কারণে একটু কথা বলতে সমস্যা হচ্ছে। আচ্ছা, সো আমরা বুঝতে পারলাম যে গুগল সার্চ কনসোলটা কি। গুগল সার্চ কনসোল আসলে অনেক কাজ করে, তার মধ্যে বেসিক একটা কাজ হচ্ছে এইটা, যে আমাদের রেসপন্সিভ ওয়েবসাইটটা আমাদের এখানে শো করে যে এটা আসলে ঠিক আছে কিনা। এখানে একটা অ্যাকাউন্ট করতে হয়, দেন এখানে সাবমিট করতে হয়, এবং এখানে একটা ওয়েবসাইটের যাবতীয় তথ্য আপনারা দেখতে পারবেন, যে টোটাল ক্লিক কত, ইমপ্রেশন কত, এভারেজ সিটিআর কত, এভারেজ পজিশন কত, এখানে কোন ডিভাইস থেকে আমার ডাটা আসতেছে বা কোন পেজ ভিজিট করতেছে, সব তথ্য এখানে আমরা দেখতে পারি। সো এই একটা কারণে আমাদেরকে ওয়েবসাইটটা অবশ্যই রেসপন্সিভ করতে হবে। যদিও আমার ওয়েবসাইটটা এখনও ফুললি রেসপন্সিভ না, কারণ আমার ওয়েবসাইটটা অনেক বড়, এখানে অসংখ্য প্রায় 50 থেকে 60টা পেজ আছে, মানে এটা একটু কাজ করতে একটু অনেক সময় সাপেক্ষ ব্যাপার, এই কারণে এখনও করা হয়নি, তবে আমি করে ফেলবো ইনশাল্লাহ। আচ্ছা, গুগল সার্চ কনসোলের বিষয়টাও আমাদের ওকে হয়ে গেল। আচ্ছা, এখন আমাদের ওয়েবসাইটটা রিসেট করতে হবে, তার আগে কি অন্য কোনো টপিক বাদ করলো না? আচ্ছা, তাহলে আমরা রেসপন্সিভ ওয়েবসাইটটা আমরা বুঝতে পারলাম এটা কি, কেন করব, এটা আমরা জানতে পারলাম। গুগল সার্চ কনসোলটা কি, এটাও আমরা বুঝতে পারলাম। এখন আমাদের যেই কাজটা আমরা করব, যে আমরা এখন
প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করার দিকে যাব। এই কারণে আজকে হয়তো যাব না, কিন্তু কিছু ইনিশিয়াল কাজ করে নেব। যেমন আমাকে প্রথমে আমার এই ওয়েবসাইটটা ফরম্যাট করতে হবে, আর ফরম্যাট করার জন্য অবশ্যই ড্যাশবোর্ড থেকে প্লাগইনে আসতে হবে। এখানে আসার পরে অ্যাড নিউ, এখানে যাব। যাওয়ার পরে একটা প্লাগইন ইনস্টল করতে হবে, নাম হচ্ছে WP রিসেট। এই প্লাগইনটা আমাদেরকে ইনস্টল করতে হবে আমাদের ওয়েবসাইটটা রিসেট করার জন্য, কারণ এখন আমরা একদম নতুনভাবে আমাদের ওয়েবসাইটে বানাতে চাই। এই যে এই প্লাগইনটা, এটা ইনস্টল করতে হবে। ইনস্টল নাওতে ক্লিক করব, একটু সময় নেবে ইনস্টল হওয়ার জন্য। আচ্ছা, আমরা একটু অপেক্ষা করি। WP রিসেট, ওকে। আচ্ছা, রিলোড দিই, এটা আসলো না কেন? আচ্ছা, কোনো একটা সমস্যা হয়েছে। আমি আবার একটু প্লাগইনে যাব। প্লাগইনে যাওয়ার পরে আচ্ছা WP রিসেট আসছে, এখানে অ্যাক্টিভ করে দেব। আচ্ছা, অ্যাক্টিভ করার পরে আশা করি অ্যাক্টিভ হয়ে গেছে। হ্যাঁ, এখন ওপেন WP রিসেট টুলস, ডিসমিস এটা। ওপেন WP রিসেট টুলস, এখানে ক্লিক করব। এটা একটু ছোট করে নেই স্ক্রিনটা, এখানে সমস্যা। ওকে, এটা কেটে দিব, স্কেপ দিলেই এটা চলে যাবে। দেন আমরা নিচে আসব, নিচে আসার পরে রিসেট অল অপশন। আচ্ছা, এটা হচ্ছে রিসেট অল অপশন প্রো টুল, মানে সব কিছু ডিলিট করে দেবে, আর এখানে কিছু থাকবে। দেখি রিসেট করে কি হয়। RESET, রিসেট, রিসেট সাইট। আচ্ছা, রিসেট ওয়ার্ডপ্রেস, ওকে। আচ্ছা, আমাদের ওয়েবসাইটটা রিসেট হয়ে গেছে। এখন যদি আমি এখানে এসে একটু রিলোড দেই, দেখেন কি হয়। হোম পেজে কিছুই থাকবে না, মেনু টেনুও চলে যাওয়ার কথা। ওকে, হ্যালো ওয়ার্ল্ড চলে আসছে। ভিজিট সাইট ইন এ নিউ ট্যাব। এই দেখেন সব কিছু চলে গেছে। আমাদের ওয়েবসাইটে কিন্তু আর কোনো কিছুই নেই, একটা ডিফল্টভাবে যে পোস্টটা ছিল সেটাই। আচ্ছা, আমরা এটাও ডিলিট করে দিই। মুভ টু থ্রাশ, অ্যাপ্লাই। থ্রাশে যাই, সবগুলো সিলেক্ট করি, দেন ডিলিট পার্মানেন্টলি, অ্যাপ্লাই। ওকে, এখন দেখেন আমাদের ওয়েবসাইটে কোনো কিছুই নাই। এখন আমরা প্রফেশনালভাবে আমাদের ওয়েবসাইটটা ডিজাইন করতে পারবো। আমাদের ওয়েবসাইট ডিজাইন করার জন্য প্রথমে আমরা কি করে নিলাম, যে WP রিসেটটা দিয়ে আমাদের ওয়েবসাইটটা ফরম্যাট করে নিলাম। এখন আমাদেরকে প্রথমে পেজ ক্রিয়েট করতে হবে। আচ্ছা, পেজ ক্রিয়েট করার জন্য আমরা এখানে যাব, পেজ থেকে অল পেজে যাব বা অ্যাড নিউতে যাব। যাওয়ার পরে আচ্ছা, একটা ওয়েবসাইটে কিন্তু অনেক পেজ থাকে। এখন কি ধরনের ওয়েবসাইট বানাচ্ছেন সেটার উপর নির্ভর করবে আপনার এখানে কি পেজ থাকবে। এখানে বেসিক কিছু টিপস দিয়ে রাখি, যে একটা ওয়েবসাইট তৈরি করার সময় সবসময় মাথায় রাখবেন যে সিম্পল ইজ দি বেস্ট। একটা মানে সিম্পল করার চেষ্টা করবেন, মানে এতে যাতে মানে বেশি মানে ডিজাইন এখানে ইনক্লুড করার দরকার নেই, যতটা সিম্পল রাখা যায়। 2 নম্বর হচ্ছে কালারটা, সবসময় চেষ্টা করবেন যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ব্লু এসব কালার ইউজ করার জন্য, কারণ এগুলো ইউজ করলে ওয়েবসাইটটা দেখতে অনেক প্রফেশনাল হয়। হিজিবিজি কালার ইউজ করার দরকার নেই। যদি আপনার ওয়েবসাইটে কম পেজ থাকে সেক্ষেত্রে একই ফন্ট তো অবশ্যই মাস্ট বি, আপনারা সব পেজে ইউজ করবেন, একই কালারও ইউজ করবেন। কিন্তু যদি অনেক পেজ থাকে, যেমন আমার এই ওয়েবসাইটে কিন্তু অসংখ্য পেজ আছে, প্রায় 55-56টা পেজ আছে। আমি এই ওয়েবসাইটে কিন্তু এক একটা পেজে এক একটা থিমের উপর ডেভেলপ করছি। যেমন বিং মার্কেটিংয়ে আমি গ্লোবাল কালার হিসাবে এই বিংয়ের যে থিম কালার সেটা ইউজ করছি, এই কালারে আমি সাজাইছি। তো এটা অনেক পেজ থাকলে, কিন্তু যখন আপনার 4-5টা পেজ থাকবে তখন এসব করার দরকার নেই। সিম্পলি একটা কালার বেশি ইউজ করবেন, একই কালার, একই আপনার টাইপোগ্রাফি, এই ফন্টে আপনার ওয়েবসাইটটা বানানোর চেষ্টা করবেন। সো এখান থেকে আমরা কিছু পেজ তৈরি করব। বেসিক ওয়েবসাইটে সাধারণত 5টা পেজ থাকে, আরও বেশি থাকে, প্রাথমিকভাবে 5টা তৈরি করতেছি। প্রথম হচ্ছে হোম পেজ। আচ্ছা, হোম লিখে এখানে আমরা পাবলিশ করব, দেন আবার পাবলিশ করব। আচ্ছা, এটা ক্রিয়েট হয়ে গেল। দেন আমাদেরকে আবার ব্যাকে যেতে হবে। যাওয়ার পরে
একটু পেজে যাই, দেখি এটা ক্রিয়েট হয়েছে কিনা। হ্যাঁ হয়েছে, এখানে প্রাইভেসি পলিসিটা ডিফল্টভাবেই আছে। আচ্ছা থাক, তারপরে আবার আমরা আরেকটা পেজ তৈরি করব। হোমের পরে যেটা তৈরি করব সেটা হচ্ছে অ্যাবাউট পেজ। লোড হতে একটু সময় নিচ্ছে। আচ্ছা, এখন আমি তৈরি করব হচ্ছে অ্যাবাউট পেজ। এখানে আমি অ্যাবাউট লিখব, অ্যাবাউট, দেন পাবলিশ করব। দুইবার পাবলিশ করতে হয়। আচ্ছা, পাবলিশ হয়ে গেছে, আমাকে আবার ব্যাকে যেতে হবে, দেন আবার আমাকে অ্যাড নিউতে ক্লিক করতে হবে। হোম হলো, অ্যাবাউট হলো, দেন আমরা ক্রিয়েট করব হচ্ছে ব্লগ পেজ। সাধারণত ব্লগ পেজ থাকে, একটা পোর্টফোলিও ওয়েবসাইট বলেন বা সার্ভিস ওয়েবসাইট বলেন, ব্লগ পোস্ট পেজটা থাকেই। সো আমরা একটা ব্লগ পেজও ক্রিয়েট করে নেব। আহা, এত সময় নিচ্ছে। ওকে, এখানে একটা ব্লগ লিখব, ব্লগ, দেন পাবলিশ করব। আচ্ছা, হয়ে গেছে। দেন আবার ব্যাকে যাব, আবার অ্যাড নিউতে ক্লিক করব। এখন আমরা পেজ করব হচ্ছে সার্ভিস পেজ। সার্ভিস লিখব, দেন পাবলিশ করব। আবার ব্যাকে যাব, আবার অ্যাড নিউতে ক্লিক করব, এবং ফাইনালি যে পেজটা ক্রিয়েট করব সেটা হচ্ছে কন্ট্যাক্ট পেজ। কন্ট্যাক্ট পেজ, দেন পাবলিশ করব, পাবলিশ করব। ওকে, ব্যাকে যাই। এখন দেখেন আমার সব পেজটাই কিন্তু এখানে আছে। আমি এখানে যে একটা রিলোড দিই, আচ্ছা রিলোড দিলে এখানে অটোমেটিক চলে আসছে। এখান থেকে এই স্যাম্পল আমরা একটু সাজাই। আমরা মেনু নিয়ে এখন কাজ করব না, একটু শুধু সাজাবো। এটার জন্য আমাদেরকে যেতে হবে অ্যাপিয়ারেন্স থেকে থিমে। আচ্ছা, প্লাগ ইন, ইউজার সেটিংস। আচ্ছা, আমাদের এখানে এটা চলে আসে। আমরা আমাদের এইটা একটু ঠিক করার জন্য আমাদেরকে যে কাজটা প্রথমে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আরেকটা প্লাগইন ইনস্টল করতে হবে। সেই প্লাগইনটা হচ্ছে এলিমেন্টর প্লাগইন, কারণ আমরা এলিমেন্টর দিয়ে আমাদের ওয়েবসাইটটা তৈরি করব। এই কারণে আমরা এলিমেন্টর প্লাগইনটা ইনস্টল করে নেব, নাহলে ফাংশনটা আসতেছে না। এলিমেন্টর ইনস্টল করাই আছে, যদিও অ্যাক্টিভ করে নিই। যদি না থাকে আপনাদের, ওই যে আমি বললাম যে WP রিসেট প্রো ভার্সনে আপনাদের সব কিছু ডিলিট হয়ে যায়, কিন্তু এই বেসিকটাতে হয়তো ডিলিট হয় না, এই কারণে এলিমেন্টরটা এখানে আছে। আচ্ছা, ক্রিয়েট, এগুলো কিছু স্কিপ করে যাব, আমরা স্কিপ করে যাব। যা স্কিপ করা যায় স্কিপ করে দেবেন আপাতত, এখানে কোনো কিছু ম্যান্ডেটরি না। আচ্ছা, স্কিপ, সব স্কিপ করে যাবেন। ওকে, দেখেন এখানে এলিমেন্টরটা এখন লোড হয়ে যাবে। আচ্ছা, এটা আমরা কেটে দিই। আচ্ছা, এখন আমি আমার ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ডে যাওয়ার পরে এখানে দেখব অ্যাপিয়ারেন্সে মেনু অপশনটা আসছে কিনা। আচ্ছা, মেনু অপশনটা এখনও আসে নাই। এলিমেন্টরে যাই। আচ্ছা, এটা এখনও আসে নাই। আচ্ছা, মেনু আবার আমাদেরকে আনতে হবে। এখানে আমাদের মেনু অপশনটা আবার আনতে হবে। আনার পরে এটা আমাদেরকে সাজাতে হবে। আজকে কি সাজানোর টপিকটা রেখেছিলাম? মেনু অর্গানাইজ, এটা আজকে দেখাবো না, কারণ শরীরটা বেশ খারাপ। এটা আমি মেনু অর্গানাইজটা আগামী ক্লাসে দেখাবো। দেখানোর পরে আমরা ইনশাল্লাহ কাজ শুরু করব। আমরা হোম পেজ থেকে কাজ শুরু করব। এখানে এসে জাস্ট এখানে চলে আসছে। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমি হোম পেজ থেকে এই মেনুটা অর্গানাইজ করা দেখায়, দেন আমরা হোম পেজ থেকে একটা ওয়েবসাইট ডিজাইন করা শুরু করব একদম প্রফেশনালভাবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। যারা কষ্ট করে এতক্ষণ ভিডিওটা দেখেছেন, আশা করি কিছু জিনিস, নতুন জিনিস এখান থেকে শিখতে পেরেছেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, আর দোয়া করবেন। দেখা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।